আমরা যেটা বলছিলাম যে ইনটেক স্ট্রাকচার হচ্ছে সারফেস ওয়াটার কালেকশন সিস্টেমের যে ডিভাইসটা যেটার মাধ্যমে হচ্ছে পানিটা উইথড্র করা হয়। লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম যেটা সাবমার্জ অবস্থায় থাকতে পারে, বিভিন্ন কন্ডিশনে থাকতে পারে। ইনটেক টাওয়ারের মাধ্যমে আমরা পানিটা উইথড্র করতে পারি। সেখান থেকে যে পাইপলাইনটা পাম্প পর্যন্ত কানেক্টেড থাকে সেই পাইপলাইনটাকে বলা হচ্ছে ইনটেক মেইন। এখানে যে ছবিটা যদি আমরা দেখি, ছবি দেখো ইয়েলো কালারে মার্ক করা যে পাইপলাইনটা দেখানো আছে ইনটেক স্ট্রাকচার থেকে পাম্পিং ডিভাইস পর্যন্ত যে কানেক্টিং যে পাইপলাইন, মেজর পাইপলাইন, সেটাকে বলা হচ্ছে ইনটেক মেইন। এরপর পাম্প থেকে পরবর্তী যে ইউনিটটা, ট্রিটমেন্ট ইউনিট, এই পর্যন্ত যেই পাইপলাইনের মাধ্যমে পানিটাকে কনভে করে নিয়ে যাওয়া হয় সেটার যেই পাইপলাইনটা সেটাকে বলা হচ্ছে ট্রান্সমিশন মেইন। ট্রান্সমিট করা হচ্ছে পরবর্তী ইউনিট পর্যন্ত। তো এই দুটো পাইপলাইন নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব, ইনটেক মেইন এবং ট্রান্সমিশন মেইন। এই দুটো পাইপলাইনের মধ্যে আসলে মেজর কোনো ডিফারেন্স নাই, যে দুইটাই পাইপলাইনে কিন্তু র ওয়াটারকে কালেক্ট করছে, ট্রিটেড ওয়াটার না। ইনটেক থেকে পাম্প পর্যন্ত পানিটা নিচ্ছে, আবার পাম্প থেকে পাম্প করে সেটাকে হচ্ছে ট্রিটমেন্ট পর্যন্ত কালেক্ট করছে। যদিও এটার সেগমেন্ট কোনটা বড় হবে কোনটা ছোট হবে, এই ছবিতে যেমন দেখা যাচ্ছে ইনটেক মেইনটা ছোট কম্পারেটিভলি ট্রান্সমিশন মেইনের থেকে, এটা আসলে ভ্যারি করবে। হতে পারে যে ট্রিটমেন্ট ইউনিটটা খুব কাছাকাছি থাকবে ইনটেক ডিভাইসের কাছাকাছি, বা পাম্পিং স্টেশনটা দূরে হতে পারে ইনটেক সোর্সের থেকে। তো এটা আসলে কোনো ডিফাইন কোনো রুল নাই যে কতটুকু হবে, কিন্তু জাস্ট এই যে মাঝখানে এই দুইটা পাইপলাইন, এগুলো হচ্ছে মেজর পাইপলাইন। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের হিউজ, স্পেশালি আরবান ওয়াটার সাপ্লাই সিস্টেমে হিউজ ওয়াটার এই পাইপলাইনের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময় সাপ্লাই করতে হবে। এই জন্য এটাকে খুব কেয়ারফুলি ডিজাইন করতে হবে। আচ্ছা, তোমরা আশা করি আমার কথা শুনতে পাচ্ছ এখন? জি মিস। ইয়েস মিস। জি মিস, এখন শোনা যাচ্ছে। নেক্সট হচ্ছে এই পাইপলাইন গুলো যখন ডিজাইন করব, আমাদের আসলে দুই ধরনের পাইপলাইন, মানে ফ্লোর কন্ডিশন কনসিডারে রেখে যে ফ্লোটা কিভাবে হচ্ছে সেই কনসিডারেশনে পাইপলাইনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে কোনো পাইপলাইন, আইদার প্রেসার পাইপলাইন হতে পারে অথবা হচ্ছে গ্র্যাভিটি পাইপলাইন। তো গ্র্যাভিটি পাইপলাইন প্রথমে আসি, যেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। গ্র্যাভিটি পাইপলাইন হচ্ছে যেখানে পানিটা ফ্লো করে আন্ডার গ্র্যাভিটি। ওকে, তো আন্ডার গ্র্যাভিটি বলতে যদি গ্র্যাভিটিতে ফ্লো করতে হয়, আমি এখানে যদি একটু ডায়াগ্রাম ড্র করি, গ্র্যাভিটিতে ফ্লো করতে হলে কখনোই একটা পাইপলাইন যদি একদম হরিজন্টাল থাকে, এরকম থাকে, লেভেল গ্রাউন্ডের উপরে বসানো থাকে বা লেভেল গ্রাউন্ডের নিচে লেভেল অবস্থায় থাকে, সেটা দিয়ে কি কখনো পানি ফ্লো করবে? কোনো ধরনের যদি প্রেসার না দেয়া হয় কোনো না মিস। হবে না। তো গ্র্যাভিটি ফ্লো যদি হয়, গ্র্যাভিটেশনাল কারণে যদি ফ্লো হতে হয়, অবশ্যই পাইপলাইনের অ্যারেঞ্জমেন্ট এরকম হতে হবে, একটু ইনক্লাইন থাকতে হবে। ইনক্লাইন থাকতে হবে, তার মানে অ্যালটিটিউডের একটা ডিফারেন্স থাকতে হবে। যেখান থেকে সাপ্লাই হচ্ছে ডিসচার্জ পয়েন্ট পর্যন্ত কিছুটা হচ্ছে এলিভেশনের ডিফারেন্স থাকলেই সেখানে গ্র্যাভিটেশনাল ফ্লো হবে। তো এইটাকে আমরা গ্র্যাভিটি পাইপলাইন বলছি, যেখানে আমরা আন্ডার গ্র্যাভিটি ফ্লো হয়। এই ধরনের হতে পারে কিছু পাইপলাইনে, অথবা যেখানে অ্যাটমসফেরিক প্রেসারের কারণে, মানে কনডুইটটা যদি ওপেন থাকে, সেখানে যে ফ্লোটা হয়, যদি ফ্লো হয়, সেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফ্লো বলে থাকি। তো আমরা যে সমস্ত পাইপলাইন গুলো, স্পেশালি মেজর যে পাইপলাইন গুলো থাকে, ইনটেক মেইন এবং ট্রান্সমিশন মেইন, সেখানে আসলে গ্র্যাভিটেশনাল ফ্লো হয় না। সেখানে গ্র্যাভিটেশনাল ফ্লো করতে গেলে আসলে পাইপলাইনকে, এই যে তোমরা যেটা বললা যে কিছুটা ইনক্লাইন রাখতে হয়, যে পরিমাণে ইনক্লাইন রাখতে হয় ফ্লোটাকে কন্টিনিউ করার জন্য, সেটা সবসময় ফিজিবল হয়। ঠিক আছে, সেখানে আমাদেরকে যে ডিজাইন করতে হয়, সেই পাইপলাইন গুলো ডিজাইন করতে হয় সাধারণত প্রেসার পাইপ। গ্র্যাভিটি পাইপ আমরা ডিজাইন করতে পারি না, যেখানে পানিটা ফ্লো করে পাইপগুলোর, পাইপলাইনের মধ্য দিয়ে আন্ডার হাইড্রোলিক প্রেসার, পানির মধ্যে হাইড্রোলিক প্রেসার থাকবে, সেই প্রেসারের মাধ্যমে সেই পানিটা যদি কিছুটা এরকমও হয়, যদি পানিতে হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার থাকে, সেটাকে কিন্তু প্রেসারের মাধ্যমে হাই প্রেসার রিজিয়ন থেকে লো প্রেসার রিজিয়নের দিকে পানিটাকে সাপ্লাই করা সম্ভব। তো এই হাইড্রোলিক প্রেসারটা পানিতে অবশ্যই অটোমেটিক্যালি ক্রিয়েট হয় না, সেটা ক্রিয়েট করার জন্য আমরা হাইড্রোলিক বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করে থাকি, সাধারণত পাম্প ইউজ করে থাকি, যেটার মাধ্যমে পানিতে এই অ্যাডিশনাল হাইড্রোলিক প্রেসারটা আসে, যার মাধ্যমে এই হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে পানিটা কিন্তু আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে ফ্লো করে। কিছুটা গ্র্যাভিটেশনালও হয়, কিন্তু মেইনলি যেই গভর্নিং ফোর্সটা থাকে বা যে প্রেসারের মাধ্যমে পানিটা ফ্লো হয়, সেটা হচ্ছে হাইড্রোলিক প্রেসার, যেটা আমরা সামহাউ হাইড্রোলিক কোনো ডিভাইসের মাধ্যমে বা ইকুইপমেন্টের মাধ্যমে পানিতে হচ্ছে এই প্রেসারটা এক্সার্ট করে থাকি, তারপর সেই মাধ্যমে পানিটা হচ্ছে ফ্লো করে। ওকে, তো আমরা সাধারণত যেটা বলছি যে প্রেসার, তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে যখন আমরা ওয়াটার সাপ্লাই সিস্টেম ডিজাইন করব, আমাদের কিন্তু বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন পাইপলাইন থাকবে। তখনই তোমাদেরকে ফার্স্টেই দেখতে হবে যে আমি কি পাইপটা কি প্রেসার পাইপ ডিজাইন করব,
মানে তাহলে হচ্ছে তোমাকে সেই সাফিসিয়েন্ট প্রেসার সামহাউ হাইড্রোলিক ডিভাইসের মাধ্যমে সেটাকে সাপ্লাই করতে হবে, অথবা যদি গ্র্যাভিটি পাইপ ডিজাইন করো যে শুধুমাত্র গ্র্যাভিটির মাধ্যমে, তাহলে কিন্তু শুরুতে যেটা বলেছো তোমরা যে ইনক্লাইন পাইপ হতে হবে, সাফিসিয়েন্ট ফ্লোর জন্য কতটুকু ইনক্লাইনেশন রাখতে হবে, কতটুকু স্লোপ মেনটেন করতে হবে, সেটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে ডিজাইন করতে হবে। ওকে, তো আজকে আমরা প্রেসার পাইপ বা গ্র্যাভিটি পাইপ, স্পেশাল প্রেসার পাইপের ক্ষেত্রে প্রেসার যেহেতু এখানে অনেক বেশি উৎসেচন করতে হয়, সেক্ষেত্রে পাইপের ম্যাটেরিয়াল গুলো কি কি হয়, পাইপের কোয়ালিটি কি কি মেনটেন করতে হয়, সেই জিনিসগুলো আমরা মূলত দেখবো আজকে। তো প্রেসার পাইপের ক্ষেত্রে পাইপ অবশ্যই ডিউরেবল হতে হবে, লং টাইম যাতে সেটা ডিউরেবিলিটি থাকে, কোনো ধরনের লিকেজ ডেভেলপ না করে। বিভিন্ন ধরনের পাইপের মধ্যে ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ট্রেস ডেভেলপ করতে পারে, সেগুলোকে রেজিস্ট করার মতো যাতে সাফিসিয়েন্টলি স্ট্রং হয়। ইনার সারফেসটা স্মুথ হতে হবে। ইনার সারফেসটা স্মুথ থাকলে সুবিধাটা কি, কেউ যদি একটু বলতে পারো পাইপের ম্যাটেরিয়ালসের পাইপ সারফেসটা, ইনার সারফেসটা সবসময় আমরা স্মুথ রাখার চেষ্টা করব যে কোনো ওয়াটার সাপ্লাই সিস্টেমে। স্যার ফ্রিকশন কম হবে। হ্যাঁ, ফ্রিকশন লসটা কম হবে, মানে ফ্রিকশন লসকে আমরা কিন্তু কখনোই অ্যাভয়েড করতে পারবো না, বাট এটাকে মিনিমাম রাখার জন্য, বিশেষ করে আমাদের যখন আমরা ওয়াটার সাপ্লাই সিস্টেমের পাইপ নেটওয়ার্ক বলছি, যেখানে পাইপ নেটওয়ার্কের লেন্থ কিলোমিটারের পর কিলোমিটার হতে পারে, সেখানে আমাদের ফ্রিকশন লসটা মিনিমাম রাখার আমাদের চেষ্টা করতে হবে, যাতে ডিউরিং দা অ্যালং দা পাথ অফ দা ফ্লো পানির যে ফ্রিকশন লসটা হবে, হেড লসটা হবে, সেটা যাতে মিনিমাম রাখা যায়। হ্যাঁ, এই জন্য আমাদের ইনার সারফেসটা সবসময় স্মুথ রাখার চেষ্টা করতে হবে। পাইপিং ম্যাটেরিয়ালসটা এমন হওয়া যাবে না যাতে র ওয়াটার বা ট্রিটেড ওয়াটার কোনটার সাথেই তারা যাতে নতুন করে কোনো ধরনের ফিজিক্যাল বা কেমিক্যাল রিঅ্যাকশন তৈরি করতে না পারে, যাতে নতুন করে ওয়াটার কোয়ালিটি চেঞ্জ না হয়, সেই ধরনের ম্যাটেরিয়াল যাতে না হয় সেটা এনশিওর করতে হবে। লাইট ওয়েট হলে বেটার, ইজিলি ট্রান্সপোর্টেশন, হ্যান্ডলিং বা লে ডাউন করা ইজিয়ার হবে। ইনিশিয়াল কস্ট যাতে কম হয়, কারণ যেটা আগেই বলেছি আমাদের পাইপ কিন্তু ছোট্ট একটা সেগমেন্ট না, অনেক বড় একটা আমরা সিস্টেমের কথা বলছি, সেখানে অনেক পাইপ থাকবে, অনেক বিশাল পাইপ নেটওয়ার্ক থাকবে, সেটার কস্টিংটা অবশ্যই ইম্পর্টেন্ট। ইনিশিয়াল কস্ট আমি যদি খুব ভালো ম্যাটেরিয়াল দিই অবশ্যই সেটা ডিজায়ারেবল, বাট সেখানে অবশ্যই ইনিশিয়াল কস্টটা কিন্তু বেড়ে যাবে। এবং মেইনটেনেন্স কস্ট বা সার্ভিস পিরিয়ডটা কত সেটাও এনশিওর করতে হবে, সার্ভিস পিরিয়ডটা যাতে ওয়াটার সাপ্লাই সিস্টেমের যে ডিজাইন পিরিয়ড তার সাথে যাতে কম্পিটিবল হয়, এমন যাতে না হয় আমার পাইপ, আমি ওয়াটার সাপ্লাই সিস্টেমটা ডিজাইন করছি 10 বছরের জন্য, কিন্তু আমার পাইপটার সার্ভিস পিরিয়ডটা হচ্ছে 5 বছর। তার মানে কি হবে, 5 বছর পরে আমাকে ওই পাইপলাইন তুলে আবার কিন্তু আবার নতুন করে লেড আউট করতে হবে, তো সেটা কিন্তু ওই সিস্টেমের সাথে কম্পিটিবল হলো। মিস কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি বলছিলাম যে সার্ভিস পিরিয়ডটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। সার্ভিস পিরিয়ডটা বলতে পাইপের যে সার্ভিস পিরিয়ডটা সেটা যাতে আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেমের যে ডিজাইন পিরিয়ড সেটার সাথে যাতে ম্যাচ করে। সে তুমি ওয়াটার সাপ্লাই সিস্টেমটা ডিজাইন করলে 20 ইয়ার্স এর জন্য, দ্যাট মিনস 20 ইয়ার্স এর জন্য ওয়াটার সাপ্লাই সিস্টেমটা হচ্ছে সার্ভ করবে, ঠিক আছে? কিন্তু আমাদের যে মেইন পাইপলাইন গুলো সেগুলোতে আমি এমন ম্যাটেরিয়াল দিলাম যে 10 বছর পরে বা 12 বছর পরে সেগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে আমাকে কি করতে হবে, 10 বছর পরে বা 12 বছর পরে ওই পুরো পাইপ নেটওয়ার্কটা তুলে আবার নতুন করে কিন্তু রিপ্লেস করতে হবে। আমি ইনিশিয়াল কস্ট কম ধরেছি, বাট আমার সার্ভিস পিরিয়ডটা হলো না। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের যে সার্ভিস পিরিয়ডটা সেটা যাতে ডিজাইন যে পিরিয়ড ওয়াটার সাপ্লাই সিস্টেমে সেটার সাথে যাতে ম্যাচ করে। আর অবশ্যই হাইড্রোলিক প্রপার্টিটা ভালো হতে হবে, যাতে এখানে গুড কোয়ান্টিটি অফ ফ্লো এবং হাই ভেলোসিটি অফ ফ্লো যদি দরকার হয় সেটা যাতে অ্যাসিওর করা সম্ভব হয়, সেই ধরনের কোয়ালিটি ম্যাটেরিয়াল হতে হবে। নেক্সট আমরা কিছু পাইপিং ম্যাটেরিয়াল নিয়ে ডিসকাস করব, বাট এই পাইপিং ম্যাটেরিয়াল গুলো শুধুমাত্র ইনটেক মেইন বা ট্রান্সমিশন মেইনের জন্যই অ্যাপ্লিকেবল তা না। আমি এখানে ওভারঅল যে সমস্ত পাইপগুলো ওয়াটার সাপ্লাই সিস্টেমে ব্যবহার করা হয়, সেখানে যে সমস্ত পাইপিং ম্যাটেরিয়ালের পাইপ আমরা ইউজ করে থাকি, যে ম্যাটেরিয়ালের পাইপগুলো, সেগুলো সবগুলো নিয়েই ডিসকাস করবো। এখানে কতগুলো টাইপ এখানে আছে, আমরা একটা একটা করে আসছি। প্রথমেই হচ্ছে কংক্রিট পাইপ। প্রথমেই আমরা কংক্রিট পাইপ নিয়ে ডিসকাস করছি। কংক্রিট পাইপ আমার মনে হয় ওয়াটার সাপ্লাই সিস্টেমে এবং সুয়েজ ওয়াটার সিস্টেমে তোমরা অনেকেই হয়তো দেখে আসছো কংক্রিটের পাইপগুলো। তো কংক্রিটের পাইপের সবচেয়ে বড় সুবিধা, কংক্রিটের পাইপের ম্যাটেরিয়াল নিয়ে তো আমার ডিসকাস করার কিছু নাই, কংক্রিটের প্রপার্টিজ সবাই জানো। তো সেটার যেটা সবচেয়ে সুবিধা, কংক্রিট হচ্ছে কোরোশন রেজিস্ট্যান্স। যেহেতু আমরা র ওয়াটার এখানে বিশেষ করে যেখানে র ওয়াটার সাপ্লাই করি, ইভেন ট্রিটেড ওয়াটারেও বিভিন্ন ধরনের কেমিক্যাল কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, সেটার কারণে কিন্তু কোরোশন ডেভেলপ করতে পারে, বাট কংক্রিট পাইপ হলে সেটার কোরোশন রেজিস্ট্যান্স প্রপার্টিসটা হচ্ছে অনেক ভালো থাকবে, ঠিক আছে? এটা একটা সুবিধা। যদিও কংক্রিট পাইপ তোমরা জানো যে রেইনফোর্স হতে পারে, উইদাউট রেইনফোর্সমেন্টও হতে পারে,
রেইনফোর্সমেন্ট ছাড়া সাধারণত হয় ছোট সাইজের পাইপগুলো, যদি হয় পাইপের ডায়ামিটার ইউজুয়ালি 1 ফিটের থেকে কম হয়, পাইপের ডায়ামিটার 1 ফিটের থেকে বিলো 1 ফিট হয়, তখন সাধারণত উইদাউট রেইনফোর্স পাইপ ইউজ করা হয়। বাট 1 ফিটের থেকে যদি বড় পাইপ ইউজ করতে হয় মেইন লাইনগুলোতে, সেখানে অবশ্যই স্পাইরাল কেজিং এর রেইনফোর্সমেন্ট ইউজ করা হয়, ডাবল কেজ করে সেটার মধ্যে হচ্ছে কাস্টিংটা করা। ওকে, তো এটা হাইড্রোলিক প্রপার্টিজ অনেক ভালো হয় যদি আমরা কাস্টিং এর সময় প্রপারলি সেটা এনশিওর করি যে ইনার সারফেসটা স্মুথ করে যদি করা হয়, তাহলে কিন্তু এটার ফ্লো ভেলোসিটি বেশি অ্যাচিভ করা সম্ভব, হেড লস কম করা সম্ভব। হাইড্রোলিক প্রপার্টিজ অনেক ভালো হয়, সেদিক থেকে এটা খুব ভালো এবং লং লাস্টিং 40 থেকে 60 ইয়ার পর্যন্ত এটার সার্ভিস পিরিয়ড পাওয়া যায়। তো দুই ধরনের কংক্রিট পাইপ আছে, প্রিকাস্ট এন্ড কাস্ট ইন সিটু। তোমরা তো দুইটা টাইপ তোমরা জানোই, তারপর আমি একটু বলছি। প্রিকাস্ট মানে যেটা আগে থেকেই কাস্টিং করা, আগে থেকে বলতে কোথায়, সেটা হচ্ছে সাইটে না, সাইটে ছাড়া অন্য কোথাও কাস্ট করে যদি আমরা সাইটে ক্যারি করে নিয়ে আসি, সেটাকে হচ্ছে বলা হচ্ছে প্রিকাস্ট কংক্রিট পাইপ। সাধারণত প্রিকাস্ট কংক্রিট পাইপই ওয়াটার সাপ্লাই এবং সোয়ারেজ সিস্টেম দুটাতেই বেশি ব্যবহার করা হয়। আর কাস্ট ইন সিটু বলতে যেটা হচ্ছে আমরা সাইটেই কাস্টিং করছি। তো কাস্ট ইন সিটুটা সাধারণত করা হয় সাইটে পাইপগুলোকে যদি ট্রান্সপোর্টেশনটা খুব ডিফিকাল্ট হয়, ধরো সাইটটা খুব একটা অ্যাক্সেসিবল লোকেশনে নাই, সেটা যদি সমস্যা হয়, অথবা পাইপের সাইজ অনেক বড়, সেটা ট্রান্সপোর্টেশন এন্ড হ্যান্ডেলিং যদি অনেক ডিফিকাল্ট হয়, তখন হচ্ছে আমরা সাইটে সাধারণত করে থাকি। তো সাধারণত 6 ফিট ডায়ামিটার পর্যন্ত সেটা প্রিকাস্ট কংক্রিট পাইপ ইউজ করা হয়। এর থেকে বেশি হলে বা ফর্মওয়ার্ক অ্যাভেলেবেল না হলে তখন আমরা কাস্টিং সিটু করে থাকি। নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে কাস্ট আয়রন পাইপ। কাস্ট আয়রন পাইপ অ্যাকচুয়ালি একটা আয়রন আর কার্বনের একটা অ্যালয় ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো সেম, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্টিলের মতনই, বাট স্টিলের সাথে যেটা ডিফারেন্স হচ্ছে স্টিলের মধ্যে কার্বনের কনসেন্ট্রেশন বেশি থাকে, সরি কার্বনের কনসেন্ট্রেশন কম থাকে, কার্বনের কম্পোজিশনটা কম থাকে, আয়রনের পার্সেন্টেজটা বেশি থাকে। সেখানে কার্বনের পার্সেন্টেজ থাকে বিলো 2%, যেটা হচ্ছে আমরা স্টিল ইউজ করে থাকি। হ্যাঁ, আর কাস্ট আয়রনের ক্ষেত্রে এখানে হচ্ছে কার্বনের পার্সেন্টেজ থাকে 2 to 3.5%, কিছুটা ইমপিউর। হ্যাঁ, এই ধরনের ইয়াটাকে ম্যাটেরিয়ালটাকে বলা হয় কাস্ট আয়রন। তো কাস্ট আয়রনও করোশন রেজিস্ট্যান্স হয় যদি এটাকে আমরা এটার যে ইন্টারনাল ইনার সারফেস এবং আউটার সারফেস দুটাকেই যদি প্রপারলি কোটিং করতে পারি, প্রপারলি কোটিং করে এই ধরনের কাস্ট আয়রন পাইপ কম্পারেটিভলি যেটা লেস কস্টলিয়ার ফ্রম উইথ কম্পেয়ার টু স্টিল পাইপ, স্টিল পাইপের তুলনায় একটু কম কস্টলি, তো সেটা বেটার রেজিস্ট্যান্স শো করে কোরোশনের ক্ষেত্রে। কিন্তু এটাকে অবশ্যই প্রপারলি কোটিং করতে হবে, বিটুমিনাস কম্পাউন্ডে ডিপ করে সেটাকে কোটিং করতে হবে। তোমরা যদি ছবিতে দেখো, এখানে ছবি দেখানো আছে, ভিতরের সারফেসটাও কিন্তু কোট করা, উপরের সারফেসটাও কিন্তু কোট করা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল সারফেস, যেটা হচ্ছে যে লাল রঙে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল সারফেস, বাট ইনার এবং আউটার সারফেস দুটোই কিন্তু কোটিং করলে এটা একটা লং সার্ভিস লাইফ কিন্তু কাস্ট আয়রন পাইপ দিতে পারবে। তো মেইন যে পাইপলাইন গুলো, সেই পাইপলাইন গুলোর জন্য কাস্ট আয়রন পাইপ খুবই ভালো, কারণ এটার পাইপের সাইজও অনেক সাইজে অ্যাভেলেবেল, বা এটা তৈরি করা সম্ভব, ম্যানুফ্যাকচার করা সম্ভব, যেটা 2 ইঞ্চি থেকে 6 ফিট পর্যন্ত ডায়ামিটারে হতে পারে। এবং এটা যে পরিমাণ প্রেসার রেজিস্ট করতে পারে, পাইপের মধ্যে কিন্তু প্রেসার আসবে, এটা আমরা এর পরের ইয়াতে দেখবো, টপিকসে দেখবো যে পাইপের মধ্যে আসলে এক্সটার্নালও অনেক ধরনের প্রেসার আসতে পারে, ইন্টারনালও অনেক ধরনের প্রেসার আসতে পারে। তো ম্যাক্সিমাম 350 psi পর্যন্ত প্রেসার কাস্ট আয়রন পাইপ রেজিস্ট করতে পারে। ডাকটাইল আয়রন পাইপের প্রপার্টিজও সিমিলার টাইপের কাস্ট আয়রন পাইপই। তো ডাকটাইল আয়রন পাইপের সাথে কাস্ট আয়রন পাইপের ডিফারেন্স কি? ডাকটাইল আয়রন পাইপে কিছুটা গ্রাফাইট অ্যাড করা হয় একটা নির্দিষ্ট পার্সেন্টেজে, যেটার মাধ্যমে এটা ডাকটিলিটিটা বাড়ে, ঠিক আছে? কিন্তু প্রপার্টিজ একই, মানে তোমার প্রেসার ক্যাপাসিটি এগুলো কিন্তু সবই একই। তো ডাকটিলিটি যদি বাড়ে তাহলে কি সুবিধা হবে বলো তো? ডাকটিলিটি, তাহলে যদি কোনো জায়গায় এরকম হয় যে সয়েলের সেটেলমেন্ট হয়, নরমালি যদি সয়েলের সেটেলমেন্ট হয়, সে ধরুন আমার পাইপলাইনটা এইভাবে বসানো আছে, এদিকে হচ্ছে পানি যাচ্ছে, সয়েল যদি এইভাবে দেবে যায়, কাস্ট আয়রন পাইপের ক্ষেত্রে কাস্ট আয়রন পাইপ কিন্তু ব্রিটল পাইপ, এটা কিন্তু যদি বেশি পরিমাণে ডিফ্লেকশন হয়, সয়েলের সেটেলমেন্ট হয়, এটা কিন্তু ভেঙে যেতে পারে। বা ল্যাটারালিও যদি ডিফ্লেকশন হয়, ল্যাটারালি বলতে এদিক থেকে পুশ করছে, এভাবে যদি সামহাও কোনোভাবে ল্যাটারাল লোড আসে পাইপের উপরে, সেক্ষেত্রেও কিন্তু কাস্ট আয়রন পাইপ জয়েন্ট বরাবর বা মাঝখানেও ভেঙে যেতে পারে। বা ডাকটাইল আয়রন পাইপের সুবিধা হচ্ছে এখানে গ্রাফাইট অ্যাড করার কারণে এটা ডাকটিলিটিটা বেড়ে যাচ্ছে, এটা কিছুটা হচ্ছে এই ধরনের ডিফ্লেকশনকে রেজিস্ট করতে পারে। তো যেখানে এই ধরনের ডিফ্লেকশন হওয়ার রিস্ক আছে, চান্স আছে,
স্পেশালি আর্থকুয়েক প্রন এরিয়াতে বা যেখানে সয়েল সেটেলমেন্ট হওয়ার, আমরা জানি যে সয়েল সেটেলমেন্ট হতে পারে, হওয়ার চান্স অনেক বেশি, সেখানে কাস্ট আয়রন পাইপের পরিবর্তে ডাকটাইল আয়রন পাইপটা ইউজ করা হয়। ঠিক আছে, তো ডাকটাইল আয়রন পাইপটাও সিমিলারলি অবশ্যই এটাকে করোশন রেজিস্ট্যান্ট করার জন্য এটার ইনার সারফেস এবং আউটার সারফেস কোল্টার এনামেলের মাধ্যমে অথবা সিমেন্ট মর্টার দিয়ে এটাকে কোটিং করতে হবে, তাহলে বেটার কোরোশন রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে। এবং এটাকে প্রপারলি লাইনিং করলে হেড লসটাও কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস করা সম্ভব। তো বুঝতে পারছো দুইটারই কিন্তু ক্যাপাসিটি মোরলেস সেম এবং দুইটারই প্রপার্টি সেম, শুধুমাত্র একটা হচ্ছে কাস্ট আয়রন পাইপ আমরা ইউজ করব যেখানে কোনো ধরনের, এটা ব্রিটল ম্যাটেরিয়াল, কোনো ধরনের সেটেলমেন্টের চান্স নাই, মানে যদি সয়েলটাকে আমরা প্রপারলি ট্যাপিং করে সেটেল করে দিতে পারি এবং সেখানে ল্যাটারাল লোড আসবে না। আর যদি এই ধরনের চান্স থাকে সেখানে কাস্ট আয়রনের পরিবর্তে মেইন পাইপলাইন গুলোতে ডাকটাইল আয়রন পাইপের ব্যবহার বেশি করা হয়। এরপর আসলে স্টিল পাইপ। স্টিল পাইপের সুবিধা হচ্ছে কাস্ট আয়রন পাইপ বা ডাকটাইল আয়রন পাইপের থেকে স্টিল পাইপের প্রেসার বা স্ট্রেস রেজিস্ট্যান্সের ক্যাপাসিটি অনেক বেশি। আমি কাস্ট আয়রন পাইপের একটু আগে দেখিয়েছি, সেটা মাত্র ছিল হচ্ছে স্ট্রেস ম্যাক্সিমাম উইথস্ট্যান্ড করতে পারে 350 psi, সেখানে স্টিল রেজিস্ট করতে পারে 16,000 psi, অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। তোমরা তো ক্যাপাসিটি, স্টিলের ক্যাপাসিটি তোমরা জানোই। তো যে ধরনের স্টিল পাইপগুলো ইউজ করা হয় সেই পাইপগুলো হচ্ছে সাধারণত বিভিন্ন থিকনেসের হয়, তো মোটামুটি এটা 60,000 psi পর্যন্ত রেজিস্ট করতে পারে। এবং এটার বিভিন্ন ডায়ামিটার, লার্জ ডায়ামিটারও এটা তৈরি করা সম্ভব, যেখানে কাস্ট আয়রন বা ডাকটাইল আয়রনটা সাধারণত 7-8 ফিটের বেশি করা হয় না, সেখানে স্টিল পাইপের ডায়ামিটার 12 ফিট পর্যন্ত বা তার থেকে বড় করলেও সেটা সম্ভব, মানে সেখানে সেই প্রেসারটাকেও রেজিস্ট করতে পারবে। তো এটা স্ট্রেংথ ক্যাপাসিটি অনেক বেশি, এটা হচ্ছে তার মেজর অ্যাডভান্টেজ। কিন্তু এটার করোসিভ, হাইলি করোসিভ, তো এটার করোশন যদি রেজিস্ট্যান্ট করতে হয় অবশ্যই আমাদেরকে কোটিং করতে হবে, সেম টু কাস্ট আয়রন অর ডাকটাইল আয়রন পাইপ। ইন্টারনাল কোটিংটা সাধারণত আমরা করে থাকি, যেহেতু লার্জ পাইপ থাকে, সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে মানে মাঝখান থেকে নিয়ে চারপাশে ছড়িয়ে সেভাবে হচ্ছে ইন্টারনাল কোটিং করা হয়, আর এক্সটার্নাল কোটিংটা করা হয় পেইন্টিং বা স্প্রের মাধ্যমে। তো মেইন পাইপলাইন গুলোতে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এন্ড মেইন সার্ভিস লাইন গুলোতেও অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেক্টিভ কোটিং ব্যবহার করলে স্টিল পাইপ ইউজ করা সম্ভব। তো তোমরা কিন্তু আমি যেগুলো বলছি ওই পয়েন্টগুলো কিন্তু একটু খেয়াল রাখবা বা নোট করবা সবসময়, হ্যাঁ, যে মেজর যেই কোথায় কোন জিনিসটা ইউজ করব, মানে অ্যাপ্লিকেশনটা কখন কোনটা করব, মেজর কি পয়েন্টগুলো কিন্তু সবসময় একটু খেয়াল করবে। এরপর আসলে অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ। এই পাইপটা আসলে এখন খুব একটা ইউজ করা হয় না, খুব কম, মেইন ওয়াটার সাপ্লাই পাইপলাইন ইউজ করা হয় না। তারপরেও রিমোট এরিয়াতে বা রুরাল এরিয়াতে, যেখানে খুব ছোট্ট ছোট্ট সেগমেন্ট ওয়াটার সাপ্লাই, হয়তো তোমার হয়তো বা 50 ফিট দূর থেকে হয়তো একটা পাইপলাইন নিয়ে আসতে হচ্ছে তোমার হাউস হোল্ড পর্যন্ত পানিটাকে ক্যারি করার জন্য, সেখানে এই ধরনের লো কস্টের পাইপ নেটওয়ার্কে আমরা অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ ব্যবহার করে থাকি। অ্যাসবেস্টস সিমেন্ট পাইপের যেই কম্পোজিশন, সেটার মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে, এটা তোমরা নামটা শুনলেও বুঝতে পারছো। অ্যাসবেস্টস যেটা একটা ফাইবার, ন্যাচারালি অকারিং একটা ফাইবার, সিলিকেট ম্যাটেরিয়াল, মিনারেল থাকবে সেটা, এবং সিমেন্ট এটার সাথে সিলিকা অ্যাড করে এটার একটা আন্ডার প্রেসারে একটা ডেন্স হোমোজিনিয়াস একটা মিক্সচার তৈরি করা হয়, যেটা দিয়ে এই পাইপিং ম্যাটেরিয়ালটা তৈরি করা হয়। তো এখানে অ্যাসবেস্টস অ্যাড করার কারণটা কি? অ্যাসবেস্টস অ্যাড করার কারণ, আমরা যদি শুধু সিমেন্ট ইউজ করি, তোমরা সিমেন্টের প্রপার্টিজ সম্বন্ধে ভালো করে জানো, সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেস যতটুকু, কিন্তু তার টেনসাইল স্ট্রেস কিন্তু একদমই নিতে পারে না, টেনসাইল ক্যাপাসিটিটা খুব কম। ঠিক আছে, তো টেনসাইল ক্যাপাসিটি বাড়ানোর জন্য অ্যাসবেস্টসের মতো এক ধরনের ফাইবারাস ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে এটার কম্প্রেসিভ প্রপার্টিজের সাথে সাথে যে টেনসাইল প্রপার্টিজ সেটাও কিন্তু বেড়ে যাবে। ওকে, তো সেটা বাড়ানোর জন্য আসলে অ্যাসবেস্টস ইউজ করা হয়। বাট এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে যে পাইপগুলো তৈরি করা হয়, সেটার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পাইপের যে সেগমেন্ট গুলো, সেগুলো খুব ছোট ছোট তৈরি করা যায়, সেগুলো 10 থেকে 13 ফিটের বেশি করা যায় না। যদি খেয়াল করো 10 থেকে 13 ফিট হয় যদি পাইপের সাইজ হয় 4 থেকে 6 ইঞ্চি ডায়ামিটার, আর 13 ফিট সাধারণত করা হয় স্ট্যান্ডার্ড লেন্থ। যদি 8 ইঞ্চি বা তার থেকে বড় ডায়ামিটার হয় তাহলে 13 ফিট। খুব ছোট ছোট সেগমেন্ট, তাই না? 10-13 ফিট, 10 থেকে 13 ফিট, যেটা আমাদের একটা আরবান এরিয়ার ওয়াটার সাপ্লাই সিস্টেমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ যেখানে আমাদের লং একটা নেটওয়ার্ক তৈরি করতে হচ্ছে, আমাকে যদি 10 ফিট পরপরই একটা পাইপ বসাতে হয়,
আর এই পাইপগুলোর মাঝখানে জাংশনে কি বসাতে হবে, আমাকে তো আবার ফিটিংস দিতে হবে, এগুলোকে কানেক্টর দিতে হবে, সেখানে লিকেজ হওয়ার চান্স বেশি হচ্ছে, ঠিক না? তো আমরা কিন্তু লং নেটওয়ার্কে, লার্জ নেটওয়ার্কে সবসময় লং পাইপের সেগমেন্ট ইউজ করবো, এত ছোট ছোট পাইপ কখনোই ইউজ করবো। তো এটা আসলে আমাদের টিপিক্যাল যে মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই সিস্টেম তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, বাট এটা ওল্ড সিস্টেম, এটা লেস কস্টলিয়ার একটা, এটার এবং হাইড্রোলিক এফিসিয়েন্সিও খুব ভালো, ওয়েটটাও খুব কম হয়, এবং উইদাউট স্কিল লেবার এটাকে ইজিলি অ্যাসেম্বল করা যায়। এবং এটার যে ক্যাপাসিটি, স্ট্রেস রেজিস্ট্যান্স করার ক্যাপাসিটি, সেটা এক এক রকম, ডিপেন্ড করবে, যে ডিফারেন্ট ক্লাস আছে, অ্যাসবেস্টসের কোয়ালিটির সাথে ভ্যারি করে এবং থিকনেসের সাথে সাথে ভ্যারি করে। 400 থেকে 800 PSI পর্যন্ত প্রেসার রেজিস্ট করতে পারে, ইন্টারনাল যে প্লাস্টিক প্রেসার। এরপর আসো জিআই পাইপ। জিআই পাইপ আমার মনে হয় সবাই দেখো, তোমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেমের পাইপলাইন না দেখলেও তোমরা তোমাদের বিল্ডিং এর মধ্যে যে ওয়াটার সাপ্লাই সিস্টেমের পার্টটা, সেটা নিশ্চয়ই সবারই চোখে পড়ে। তো কিছু পাইপ থাকে এক্সটার্নাল পাইপ, কিছু ইন্টারনাল পাইপও আছে, সেখানের মধ্যে জিআই পাইপ বা গ্যালভানাইজড আয়রন পাইপ যেটা বলা হয়, সেটা তোমরা সবাই দেখে থাকো। তো গ্যালভানাইজড আয়রন পাইপের সাইজ খুব বেশি বড় হয় না, এগুলো সাধারণত ব্রাঞ্চ পাইপগুলোতে অথবা হচ্ছে ব্রাঞ্চ লাইন থেকে প্রত্যেকটা আমাদের যেই কি বলবো, আমাদের যে সিঙ্ক বা হচ্ছে টয়লেট, এই ধরনের যে ফিক্সচার গুলোর সাথে, এই ধরনের যে ইয়াগুলোর সাথে হচ্ছে প্লাম্বিং ফিক্সচার গুলোর সাথে কানেক্টর যে পাইপলাইন গুলো, সেই ছোট ছোট পাইপলাইন গুলোতে সাধারণত জিআই পাইপ ব্যবহার করা হয়। এটার পাইপের ডায়ামিটার হয় 1/4 ইঞ্চি থেকে, এটার খুব সুবিধা যেটা খুব ছোট সাইজের পাইপও তৈরি করা যায়। 1/4 ইঞ্চি, বুঝতেই পারছো কত ছোট পাইপ, 1/4 ইঞ্চি থেকে 12 ইঞ্চি ডায়ামিটারের পাইপ করা হয়। এগুলো সাধারণত রড স্টিল পাইপ, যেটা উপরে জিঙ্কের কোটিং দেওয়া থাকে। এটার হাইড্রোলিক প্রপার্টিজও খুব ভালো এবং সার্ভিস কানেকশনের জন্য খুব ভালো, যেখানে কানেকশন থাকবে, ছোট ছোট কানেকশন থাকবে, অনেক কানেকশন, জয়েন্ট, বেন থাকবে, সেটার জন্য জিআই পাইপ ভালো। কারণ সেখানে তোমরা যদি ছবিটাতেই দেখো, তোমরা কয়েক সাইজে দেখানো আছে এবং প্রত্যেকটাতে খুব সুন্দর করে থ্রেডিং করা আছে, দেখা যাচ্ছে না? তো থ্রেডিং করলে একটা পাইপের সাথে আরেকটা পাইপের কানেকশন খুব প্রপারলি করা সম্ভব, হ্যাঁ, যেখানে মানে লিকেজ হওয়ার রিস্কটা হচ্ছে কম থাকে। কিন্তু এটার যে প্রবলেমটা, ট্রিটেড ওয়াটার হোক বা র ওয়াটার হোক বা অনেক ক্ষেত্রে ওয়েস্ট ওয়াটার কানেকশনের জন্য ইউজ করে থাকি, তো পানি যদি অ্যাসিডিক হয় এই পাইপ থেকে, এই পাইপ কিন্তু পানির সাথে রিঅ্যাকশন করে এবং রিঅ্যাকশন করে লেড পয়জনিং তৈরি করতে পারে। তো ওয়াটার সাপ্লাই পাইপের জন্য এটা অনেক সময় সেই জন্য এখন ডিজায়ারেবল না। এখন অনেক জায়গাতে যদিও জিআই পাইপের লং সার্ভিস লাইফ, বাট স্টিল এটাকে এখন কিছুটা আমরা রিপ্লেস করে নিচ্ছি অন্য একটা ম্যাটেরিয়াল দিয়ে, পিভিসি পাইপ দিয়ে। আমার মনে হয় সেটাও তোমরা দেখেছো। তো এখন যেগুলো আমরা বললাম যে কানেকশনের জন্য আমরা ব্যবহার করে থাকি, ব্রাঞ্চ কানেকশনের জন্য, সেগুলোতে এখন ওয়াইডলি ইউজ হচ্ছে জিআই পাইপের পরিবর্তে প্লাস্টিক অর পলিথিলিন বা পিভিসি পাইপ, যেগুলো বলা হয় পলিভিনাইল ক্লোরাইড পাইপ। এই ধরনের পাইপগুলো এখন বেশি ইউজ হচ্ছে, কিন্তু এটা ছোট সাইজের, জিআই পাইপের মতন এটা খুব বড় সাইজের পাইপ হয় না, এটা সাধারণত 4 ইঞ্চি টু 12 ইঞ্চি ইনসাইড ডায়ামিটারের প্লাস্টিক পাইপ ইউজ করা হয়। তো প্লাস্টিক পাইপের সুবিধা হচ্ছে, সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে এটা হাইড্রোলিক প্রপার্টিজ খুবই ভালো, এখানে যদি স্মুথ পাইপ কনস্ট্রাকশনের সময় বা ম্যানুফ্যাকচারিং সময় স্মুথ ইনার সারফেসটা এনশিওর করা যায়, সেখানে হেড লসটা মিনিমাম হবে, করোশন হওয়ার চান্স নেই কোনো ধরনের মাইক্রোবিয়াল অ্যাকশন থেকে, লাইট ওয়েট, ইজিলি ইনস্টল করা সম্ভব। এগুলো হচ্ছে তার সুবিধা। কিন্তু অসুবিধা হচ্ছে পিভিসি পাইপের প্রেসার রেজিস্ট করার ক্ষমতাটা খুব কম। দ্যাটস ওয়াই এগুলো কিন্তু হচ্ছে আমাদের সাপ্লাই সিস্টেমের যে এন্ড পাইপগুলো, যে ব্রাঞ্চ পাইপের এন্ডে বা হাউস কানেকশনের যে এন্ডে যে সমস্ত পাইপগুলো, সেগুলোকে সাধারণত আমরা সেখানে ইউজ করে থাকি। কিন্তু মেইন পাইপলাইন গুলোতে কখনোই আমরা এটার কোয়ালিটি ভালো হওয়া সত্ত্বেও প্লাস্টিক বা পিভিসি পাইপ ইউজ করি না, ঠিক আছে? তো আজকাল যদিও কিছু জায়গাতে তোমরা হয়তো চেঞ্জ হয়েছে, ঢাকায় নতুন করে কিছু কিছু এরিয়াতে কিন্তু নতুন কিছু পাইপ নেটওয়ার্ক রিপ্লেস করা হচ্ছে, সেখানে এইচডিপিই পাইপ ইউজ করা হচ্ছে। আমি এটা এখানে আসি নাই কারণ এটা খুবই লেটেস্ট ইয়াতে, আমি জাস্ট মেজর ব্রডলি ক্লাসিফিকেশন গুলো এখানে আমি কভার করেছি। এইচডিপিই হচ্ছে হাই ডেন্সিটি পলিথিলিন পাইপ, ঠিক আছে? ওগুলো কিন্তু ওখানে, ওইটাও কিন্তু পিভিসি পাইপের মতো, বাট সেগুলো একটু ফ্লেক্সিবল পাইপ এবং সেগুলো কিন্তু মোটামুটি পিভিসি পাইপের থেকে অনেক বেশি প্রেসার রেজিস্ট করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এখন আমরা মেইন লাইন একদম না হলেও ব্রাঞ্চ লাইন গুলোতে পিভিসি পাইপ ইউজ করে থাকছি, হাই ডেন্সিটি এইচডিপি পাইপ গুলো। নরমালি পিভিসি পাইপ গুলো সাধারণত আমরা এন্ড সেগমেন্টে কানেক্টর
যে কানেকশন, যে ফিক্সচারের সাথে যে কানেকশন গুলো, সেগুলোর ক্ষেত্রে পিভিসি পাইপটা ইউজ করে থাকি। এই চার্টটাতে যদি একটু খেয়াল করো, এখানে এই চার্টটা যদি একটু খেয়াল করো সবাই, এই চার্টে যেটা দেখানো আছে, আমি যে পাইপিং ম্যাটেরিয়াল গুলো নিয়ে এতক্ষণ ডিসকাস করলাম, সবগুলো পাইপিং ম্যাটেরিয়ালই এখানে এনলিস্ট করা আছে, এবং এগুলোর কম্পারেটিভ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেগুলো তো আমরা বলেছি, সেগুলো এখানে দেখতে পারো। আর মেইনলি যেটার কারণে এই পাইপ এখানে আমি চার্টটা ইনকর্পোরেট করেছি, সেটা হচ্ছে এটার ইউজটা, প্রাইমারি ইউজ, মানে এই ধরনের ম্যাটেরিয়ালের পাইপগুলো মেইনলি কোথায় ইউজ করা হয়, কোনগুলো মেইন লাইনে, কোনগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশনের ব্রাঞ্চ লাইনে, সেগুলো কিন্তু এখানে প্রাইমারি ইউজ দেখানো হয়েছে। আর কোনগুলো কোটের দরকার, কোনগুলো কোটিং করা দরকার হয় না, এটাও এখানে লাস্ট যে কলামটা সেটাতে দেখানো আছে। তো তোমরা এই ম্যাটেরিয়ালের এই চার্টের প্রাইমারি ইউজটা একটু ভালো করে দেখবে, এবং কোটিং দরকার কি দরকার না এটা দেখবে। হয়তো প্রশ্নগুলো এভাবে আসবে যে মেইন লাইনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন ম্যাটেরিয়াল এই ধরনের প্রেসার উইথস্ট্যান্ড করতে পারে বা রেজিস্ট করতে পারে, সেরকম একটা ম্যাটেরিয়াল কি, এবং সেই ম্যাটেরিয়ালের প্রপার্টিজ গুলো ডিসকাস করো। প্রশ্নটা এভাবে আসতে পারে, ডিরেক্টলি হয়তোবা তোমাদের পাইপিং ম্যাটেরিয়ালের কথা না বলে। ক্লিয়ার হচ্ছে প্রশ্নটা কিরকম হতে পারে? জি মিস। তো তোমরা এই পার্টটা, এই ম্যাটেরিয়ালের কোনটার সাথে কোনটা বেশি ইউজ হয়, কোন টাইপের কোন সেগমেন্টে বা কোন সেকশনে বেশি ইউজ হয়, সেটা একটু ভালো করে দেখবে। এটা আমি যাচ্ছি না, এটা আমার আশা করি এতক্ষণ যা বলেছি সেটা যদি শুনে থাকো, এটা দেখলেই জাস্ট বুঝতে পারবে যে কোথায় কোনটা ইউজ হয়, একটু দেখবে। নেক্সট হচ্ছে যে আমরা যে ধরনের পাইপলাইন গুলোর কথা বলেছি, স্পেশালি মেইন পাইপলাইন বা ডিস্ট্রিবিউশন যে মেজর পাইপলাইন গুলো থাকে মেইন নেটওয়ার্কে, সেগুলো লে ডাউন করার সময় পাইপ লেইং এর যে স্টেপ গুলো, সেটা এখানে একটু স্টেপ গুলো বলা আছে, কারণ স্টেপ গুলো আমাদের জানা থাকা দরকার। স্টেপ গুলো জানা না থাকলে তুমি যখন ডিজাইন করবা, সেই ডিজাইন কনসিডারেশনের সাথে কিন্তু এটার সম্পর্ক আছে, ঠিক আছে? তো পাইপগুলো কিভাবে আমরা লে ডাউন করবো, ইনিশিয়ালি লে ডাউন করার আগে আমাকে কি জানতে হবে, অবশ্যই যখন আমরা ডিজাইন করব কোন আমরা জানি যে পাইপিং নেটওয়ার্কটা, স্পেশালি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা সাধারণত রোডের অ্যালাইনমেন্ট ফলো করে করা হয়। আই মিন যেখানে রোড থাকে সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী কিন্তু আমরা পাইপ বসাই। কিন্তু শুধুমাত্র আমি সেটা যদি আমি জানি যে এখানে রোড আছে, আমি ডিজাইন করে দিয়ে দিলাম, সেটা করলে তো হবে না, আমাদের একটা ডিটেইল ম্যাপ তৈরি করতে হবে। সেই ডিটেইল ম্যাপে পাইপের লে ডাউন কোথায় কোথায় করবো সেটা তো থাকবেই, ইন অ্যাডিশন সেখানে আদার যে সমস্ত সার্ভিস পাইপ গুলো আছে, আই মিন সোয়ার পাইপ, গ্যাস পাইপ, টেলিফোন লাইন, অন্যান্য যে সমস্ত সার্ভিস লাইন গুলো আছে, এবং রোডের মধ্যে কোথায় 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 কার্ভ আছে, মানে কোন পর্যন্ত থাকবে, কার্ভের এন্ড গুলো কোথায় আছে, সেই জিনিসগুলো কিন্তু ডিটেইল ম্যাপে থাকতে হবে। শুধুমাত্র পাইপের নেটওয়ার্কের ডায়াগ্রাম থাকলে হবে না, ডিটেইল ম্যাপটা এই সমস্ত ফিচার গুলো সহ কিন্তু আমাদের ডিটেইল ম্যাপটা প্রিপেয়ার করতে হবে। নেক্সট হচ্ছে অ্যালাইনমেন্টটা সেই ডিটেইল ম্যাপের মধ্যে দেখাতে হবে, লোকেটিং দ্য প্রপোজড অ্যালাইনমেন্ট অন দ্য গ্রাউন্ড, এবং সেটাকে ফিজিক্যালি ওইখানে সেটাকে ফিজিক্যালি মার্ক করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করার জন্য সাধারণত কিছু স্টেক ব্যবহার করা হয়, মানে খুঁটির মতো, সেগুলো নট নেসেসারিলি মানে বাঁশের হতে পারে, স্টিলের হতে পারে, ডিফারেন্ট টাইপের জিনিস দিয়ে আমরা স্টেক তৈরি করে থাকি। তো ট্রেঞ্চ লাইনটা একটা সেন্টার লাইন, সে ধরো এই রোড বরাবর তৈরি করা হবে, এখানে নির্দিষ্ট ইন্টারভেলে স্টেক গুলোকে বসানো হবে। তো ইন্টারভেল গুলো কতটুকু হবে ট্রেঞ্চ লাইনে যে সেন্টার লাইনটা, সেটা ডিপেন্ড করবে এই সেগমেন্টটা কি স্ট্রেট সেগমেন্ট অর হচ্ছে কার্ভ সেগমেন্ট। যদি স্ট্রেট সেগমেন্ট হয় সেখানে স্টেক গুলো আমরা 100 ফিট পর পর বসালেই হয়, আর যদি কার্ভ সেগমেন্ট হয় তখন সেখানে স্টেক গুলো সেট করতে হবে 20 থেকে 25 ফিট পর পর। নেক্সট স্টেপ হচ্ছে আমরা স্টেক গুলো, দ্যাট মিন্স হচ্ছে অ্যালাইনমেন্টের সেন্টার লাইন গুলো লোকেট করা হয়ে গেল, এরপরে কি করতে হবে, পাইপ বসানোর জন্য ট্রেঞ্চ খুঁড়তে হবে। ট্রেঞ্চ বলতে হচ্ছে কি করতে হবে, গর্ত খুঁড়তে হবে। এখন যে ট্রেঞ্চটা খনন করা হবে, ট্রেঞ্চটা যেটা এক্সকাভেট করতে হবে, সেই ট্রেঞ্চের উইডথ কতটুকু হবে এবং লেন্থ কতটুকু হবে, লেন্থ তো অবশ্যই পাইপ কতটুকু সেটা আমাদের সেই বরাবর করতে হবে, বাট উইডথ যদি ধরো সে আমাদের পাইপ লাইনটা যদি এতটুকু হয়, আমরা কি ট্রেঞ্চটাও এতটুকু করব, এই উইডথেরই করব? হ্যালো মিস মাঝখানে অনেকটুকু শুনতে পাইনি। আরো বড় করতে হবে।
আমি বলছিলাম যে আমরা যেটা ট্রেঞ্চটা এক্সকাভেট করব মাটিতে, আমি এখানে স্টেপগুলো বলেছি। প্রথমে হচ্ছে ডিটেইল একটা ম্যাপ তৈরি করতে হবে, যে ডিটেইল ম্যাপে এক্সিস্টিং আদার যে সমস্ত ইউটিলিটি কানেকশন আছে সেগুলোর সহ রোডের যে কার্ভ গাটার যা যা আছে সব সহ কিন্তু আমাদের একটা ডিটেইল ম্যাপ প্রিপারেশন করতে হবে। নেক্সট হচ্ছে গ্রাউন্ডে মাটির উপরে পাইপলাইন বসানোর জন্য পাইপলাইনের যে অ্যালাইনমেন্ট সেটাকে ফাইন্ড আউট করার জন্য, লোকেট করার জন্য কিছু স্টেক সেখানে বসাতে হবে, মার্ক করতে হবে। সেই স্টেক গুলো ডিফারেন্ট ইন্টারভেলে হবে। স্টেক বলতে জাস্ট খুঁটির মতো, যেই অ্যালাইনমেন্টে যেই নেটওয়ার্কটা যেভাবে বসবে সেইটা ওই ম্যাপ দেখে বসানোর আগে প্রথমে হচ্ছে গর্ত খোঁড়ার আগে কিন্তু আগে হচ্ছে তার স্টেক বসিয়ে তার সেন্টার লাইনটাকে আইডেন্টিফাই করে নিতে হবে। তো স্টেক গুলো বসাবো ইদার 100 ফিট পর পর যদি হচ্ছে সেটা স্ট্রেট সেগমেন্ট হয়, আর যদি কার্ভ সেগমেন্ট হয় তাহলে হচ্ছে 20 থেকে 25 ফিট পর পর সেটা বসাতে হবে। এরপর আমাকে অ্যালাইনমেন্টটা আইডেন্টিফাই করার পরে কাজ কি, মাটি খুঁড়তে হবে, ট্রেঞ্চ এক্সকাভেট করতে হবে। তো আমার প্রশ্নটা ছিল ট্রেঞ্চ এক্সকাভেট করতে হলে সে এখানে আসলে জায়গা খুব কম, এখানে ধরো আমার এটা হচ্ছে রোডটা, হ্যাঁ এখানে আমার পাইপলাইন বসবে, কিন্তু পাইপ বসবে শুধু এই জায়গাটুকুর মধ্যে। এখন আমি মাটি যখন খুঁড়বো আমি কি এতটুকু উইডথ রেখেই খুঁড়বো নাকি আরেকটু ওয়াইড করে ট্রেঞ্চটা আরেকটু ওয়াইড করে করতে হবে। আরেকটু ওয়াইড করে খুঁড়তে হবে, ওয়ার্কেবিলিটি যাতে প্রপারলি এনশিওর করা যায়, মানে যারা এই লেবাররা এখানে নেমে এটাকে লে ডাউন করবে তারা যাতে এনাফ স্পেসটা পায় সেটা আমাদেরকে কিন্তু এনশিওর করতে হবে। সেই উইডথটা কতটুকু রাখতে হবে, সাধারণত পাইপের যে উইডথটা বা ডায়ামিটারটা থাকবে সেখান থেকে আরো অ্যাডিশন 12 থেকে 18 ইঞ্চি রেখে তারপর হচ্ছে আমাদেরকে ট্রেঞ্চটা এক্সকাভেট করতে হবে। এবং অবশ্যই ডিজাইন করার সময় এবং ট্রেঞ্চ এক্সকাভেট করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে গ্রাউন্ড কভারটা সাধারণত টপ থেকে পাইপের যে টপ থেকে 3 ফিটের মতো, 2.5 থেকে 3 ফিট যাতে উপরে থাকে সেটা আমাদের এনশিওর করতে হবে। এরপর গর্ত খোঁড়া হলো, এরপর হচ্ছে আমরা বসাবো, কিন্তু বসানোর আগে যে ট্রেঞ্চের যে বটমটা মানে যেখানে আমরা যেই মাটির উপরে বসাবো সেটাকে কিন্তু কিছুটা প্রিপারেশন করতে হবে। প্রিপারেশন বলতে অনেক সময় মাটিটা খোঁড়ার সময় কিছুটা আনস্টেবল হয়ে যায়, সেটাকে ট্যাপিং করে সামহাউ যে কোনো মেকানিজমের মাধ্যমে সেটাকে হচ্ছে স্টেবল করতে হবে, যাতে মাটিটা থেকে সেটেলমেন্টটা পাইপ বসানোর সাথে সাথে যাতে সেটেলমেন্ট না হয় সেটা এনশিওর করতে হবে। অনেক সময় যদি মাটিটা নরম থাকে কিছুটা কংক্রিটের ঢালাইও দেওয়া হয়, কিন্তু সব জায়গাতে না, যেখানে যেখানে স্পেশালি জয়েন্ট হয় সেই জায়গাগুলোতে একটা কংক্রিটের 6 ইঞ্চি থিকনেসের একটা ছোট্ট ঢালাই একটা দেওয়া হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে বেড প্রিপারেশন। ইদার হচ্ছে মাটিটাকে স্টেবল করবো অথবা কিছু কিছু জায়গাতে যে জায়গাগুলোতে জয়েন্ট থাকবে সেখানে হচ্ছে কংক্রিটের একটা ঢালাই দেওয়া হবে। তো ঢালাই দেওয়ার পরে বেড প্রিপারেশন হয়ে গেল। নেক্সট কাজ কি, পাইপটাকে ট্রেঞ্চের মধ্যে নামাতে হবে, কেয়ারফুলি নামাতে হবে অবশ্যই যাতে কোনো রকম ড্যামেজ না হয়। কিন্তু নামানোর আগে এটা এনশিওর করতে হবে যে পাইপটা যাতে প্রপারলি ক্লিন থাকে। মানে পাইপটা যখন আমরা আনা হয় তখন মাঝখানে তখন কিন্তু অনেকভাবে সেটা কন্টামিনেশন হওয়ার রিস্ক থাকে, কিন্তু পাইপটাকে লে ডাউন করার আগে অবশ্যই সেটাকে ক্লিন করে নিতে হবে। সেটাকে ম্যানুয়ালি ক্লিনিং হোক অন্যভাবে ক্লিনিং হোক, সেটাকে অবশ্যই ক্লিনিং করে তারপর পাইপটাকে ট্রেঞ্চের মধ্যে নামাতে হবে। নেক্সট নামানোর পরে লেইং করব। লেইং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটা ধরে ডিজাইন করা হয়েছে সেই গ্রেডিয়েন্টটা যাতে মেইনটেইন করা যায়। সাধারণত আমাদের পাইপলাইন যেটা বললাম কখনোই সাধারণত ফ্ল্যাট হয় না, কিছুটা হলেও একটা স্লোপ কিন্তু মেইনটেইন করা হয়। সেই স্লোপটা মেইনটেইন করা হচ্ছে কিনা পাইপ লে ডাউন করার সময় সেটা খুবই কেয়ারফুল থাকতে হবে, যাতে এরকম না হয়ে যায় আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম এরকম তুমি পাইপ বসাতে গিয়ে দেখা গেল উল্টা হয়ে গেল, পাইপ উপরের দিকে বসে গেল, এরকম যাতে না হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে জয়েন্ট অ্যান্ড অ্যাঙ্করিং। পাইপ গুলো কয়েকটা সেগমেন্ট বসানোর পরে সেটার যে মাঝখানে জয়েন্ট গুলো সেগুলোকে প্রপারলি অ্যাঙ্কর করে যাতে কোনোভাবে সেটা কোনো ধরনের থ্রাস্ট যদি আসে, থ্রাস্ট বলতে তোমার ল্যাটারাল থ্রাস্ট আসতে পারে, যদি আর্থকুয়েক হয় বা এই ধরনের কেসে ল্যাটারাল থ্রাস্ট আসতে পারে, সে বা উপর থেকেও চাপ আসতে পারে, উপরের থেকেও প্রেসার আসতে পারে জয়েন্ট বরাবর, সেখানে যাতে ফেটে না যায় সেজন্য অ্যাডিশনাল অনেক সময় থ্রাস্ট ব্লকও আমরা ব্যবহার করে থাকি কংক্রিটের। আর জয়েন্টে তো প্রপারলি স্টিলের অ্যাঙ্করিং করে সেগুলোকে যাতে কোনো ধরনের লিকেজ না হয় সেটা এনশিওর করা হয়। এরপরে পাইপ যখন লে ডাউন করা হয়ে যাবে সেখানে আমরা ব্যাকফিলিং করব। ব্যাকফিলিং বলতে যে মাটিটা আমরা তুলে ফেলেছিলাম সেই ট্রেঞ্চটাকে আবার রিফিলিং করে ভরে ফেলবো। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাকফিলিং করার সময় যাতে চারপাশেই পাইপটা চারপাশেই 6 থেকে 12 ইঞ্চি থিকনেসের মাটির একটা লেয়ার থাকে এবং সেটাকে ট্যাপিং করে প্রপারলি যাতে ওটার উপরে সেট হয় সেটাকে এনশিওর করতে হবে।
কিন্তু ব্যাকফিলিং করার আগে আমরা কিন্তু ব্যাকফিলিং প্রসেসটা এরকম হবে না যে পুরো একটা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক পুরোটা তুমি পাইপ বসিয়ে পুরোটা একবারে ব্যাকফিলিং করছো। এটা হচ্ছে আসলে ছোট মানে কনজিকিউটিভ প্রসেস। একটা পার্ট শেষ করবা, সেখানে ব্যাকফিলিং করবা, পরের পার্টটা যাবা, সেরকম করবা। তো বাই দিস টাইম যখন এই প্রোগ্রেসটা হতে থাকবে যে একটা সেগমেন্ট শেষ হবে, পরের পার্টটাতে যাব, যেই পার্টটুকু শেষ করে আসা হচ্ছে, পাইপ লে ডাউন কমপ্লিট করা হচ্ছে, সেখানে কিন্তু পাইপটাকে টেস্ট করতে হবে। এবং পাইপটাকে কি টেস্ট করবো? পাইপের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা ইস্যু। একটা হচ্ছে পাইপের কোথাও কোনো, যেহেতু এখানে আমরা ড্রিঙ্কিং ওয়াটার বা পোর্টেবল ওয়াটার সাপ্লাই করছি, দ্যাট মিনস সেখানে আমাদের খুব ইম্পর্টেন্ট যে কোথাও যাতে লিকেজ না হয়। লিকেজ থাকলেই সয়েলের কন্টাক্টে এসে বা অন্য কোনো ওয়েস্ট ওয়াটার চারপাশে থাকতে পারে, সেগুলোর কন্টাক্টে এসে পানিটা কন্টামিনেটেড হতে পারে। তাহলে পাইপটাকে টেস্ট করতে হবে যে কোথাও কোনো লিকেজ আছে কিনা, কোথা থেকে পানি বের হয়ে যাচ্ছে কিনা। সেটা নর্মাল পাইপের সেগমেন্টও কোথাও ফাটল থাকতে পারে ডিউরিং দা লে ডাউন প্রসেস, অথবা জয়েন্টটা হয়তো প্রপারলি অ্যাঙ্করিং করা হয় নাই, বা সেগুলো যদি প্রপারলি না করা হয় সেটা করা হতে পারে। আরেকটা সমস্যা হচ্ছে যে পাইপে যে প্রেসারটা আসতে পারে নর্মালি, সেই প্রেসারটা ঠিক মতো রেজিস্ট করতে পারছে কিনা। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা সাধারণত টেস্ট করে থাকি। তো সাধারণত যে ড্যামেজ লিকেজের যে টেস্টটা, সেটা আমরা সাধারণত পাম্পের মাধ্যমে করে থাকি। একটা সেগমেন্ট যখন শেষ হয়ে যায়, সেটার একটা সাইডে, যে সাইডটা ওপেন, মানে যে সাইডটা থেকে আবারও পরবর্তী কাজটুকু শুরু হবে, সেখান থেকে পানি সাপ্লাই করে, সেই পানিটা সাপ্লাই করা হয় একটা নির্দিষ্ট প্রেসারে। সাধারণত সেই প্রেসারটা হচ্ছে 70 psi হয়। 70 psi প্রেসারে পানিটাকে সাপ্লাই করা হয় এবং টেস্ট করা হয় যে কোথাও লিকেজ হচ্ছে কিনা। প্রেসার গজের মাধ্যমে প্রেসার ড্রপ হচ্ছে কিনা হলেই তো বোঝা যায়, কারণ লিকেজ হলেই পানির প্রেসারটা কি হবে, আমাদের যে এক্সপেক্টেড সেটার থেকেই কি হয়ে যাবে বলতো। তোমার একটা পাইপলাইনের মধ্যে যদি কোথাও লিকেজ হয়, তুমি ডাউন স্ট্রিমে পানির প্রেসারটা তোমার যে পরিমাণ রিডিউস হওয়ার কথা, আর যদি লিকেজ হয় তাহলে প্রেসারটা কি থাকবে তার তুলনায় প্রেশার কমে যাবে। আরো কমে যাবে। এক্স্যাক্টলি এইভাবে করে প্রেসার গজের মাধ্যমে বিভিন্ন কয়েকটা সেগমেন্টে করে এই টেস্টটা করা হয়, পাম্প করে পানি দিয়ে। তো এটা কিন্তু হচ্ছে বললাম যে এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা এমন না যে পুরো সিস্টেমের আমি পাইপ লে ডাউন শেষ করব তারপর যে টেস্ট করব। আমরা একটা সেগমেন্ট শেষ করব, টেস্ট করতে থাকবো, পরের সেগমেন্ট যাবে, টেস্ট করতে, এভাবে কিন্তু প্রসিড করতে থাকবে পাইপ লেইং প্রসেস। ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি পাইপ লে ডাউনের স্টেপ গুলো। একটু দেখে নিবা, খুব বেশি মুখস্থ করার দরকার নেই। মেইন স্টেপ গুলো দেখে ভিতরের মেজর যে কি পয়েন্ট গুলো সেগুলো একটু দেখে নিও, ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। এখন আসো আমরা পাইপের মধ্যে, আমরা একটু আগে বলছি যে পাইপের আমরা দেখলাম ডিফারেন্ট পাইপ, এবং এক একটার স্ট্রেস রেজিস্ট করার ক্যাপাসিটি এক এক রকম, এবং সেগুলোর এক একটার অবশ্যই দাম এক এক রকম। যেমন স্টিল পাইপ হলে স্টিলের স্ট্রেস রেজিস্ট করার ক্যাপাসিটি অনেক বেশি, কিন্তু আমি কেন স্টিল পাইপ দিব? আমার যদি দরকার না হয়, এটা অনেক কস্টলি ম্যাটেরিয়াল, ঠিক না? তাহলে আমি অন্য পাইপিং ম্যাটেরিয়ালে যেতে পারি। তো কেন আমি, আমার কোনটা দিতে হবে, পাইপিং ম্যাটেরিয়াল সিলেকশন করতে হবে, সেটা কিন্তু তার উপরে আসা স্ট্রেসের উপরেও ডিপেন্ড করে, যে ফোর্স কতটুকু আসছে। তো ফোর্স তো আসলে প্যারামিটার না, আমরা যখন ডিজাইন করি তখন আমরা ফোর্স প্যারামিটারকে কনসিডার করি না, আমরা স্ট্রেস ভ্যালুটাকে নিয়ে কাজ করি। তোমরা তো জানোই স্ট্রেস মানে কি, স্ট্রেস হচ্ছে পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ ফোর্স আসছে সেটাই হচ্ছে। কারণ ফোর্স আসলে কোনো ইন্ডিকেটিভ ভ্যালু না, কারণ একটা ফোর্স আসতে পারে সেটা অনেক বড় জায়গার উপর আসলে তার স্ট্রেস কম আসবে, আবার ছোট জায়গার উপরে একই পরিমাণ ফোর্স আসলে সেটার স্ট্রেস বেশি আসবে। তো আমরা স্ট্রেসের মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করি। একটা পাইপের উপরে যেই স্ট্রেস গুলো আসে, সেই স্ট্রেস গুলো ব্রডলি ক্লাসিফাই করলে দুই ধরনের স্ট্রেস আসতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রেস বা ইন্টারনাল ফোর্স, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল কি? ইন্টারনাল হচ্ছে পাইপের মধ্যে দিয়ে যে পানি যাচ্ছে, সেই পানিটা কি পাইপের মধ্যে, পাইপের চারপাশে একটা প্রেসার তৈরি করবে না বা ফোর্স তৈরি করবে না? করবে তো, আইদার পার্শিয়াল ফ্লো হোক অথবা ফুল ফ্লো হোক, ওই পানির তো একটা ওয়েট আছে এবং পানিটা একটা স্পিডে ফ্লো করছে। তাহলে সেই যে প্রেসারটা, সেটা হচ্ছে তোমার ইন্টারনাল ফোর্স। সেটা আবার কয়েক ধরনের হতে পারে, সেটা আমরা পরে দেখবো। আর পাইপটাকে আমরা যেটা লে ডাউন করছি, এখানে যদি আমাদের মাটি, সরি এটা আমি পানি দিয়ে দিয়েছি, আমাদের যদি গ্রাউন্ড লেভেলটা সে এখানে হয়, আর পাইপটাকে যদি আমি তার নিচে লে ডাউন করে থাকি, তাহলে পাইপের উপর এক্সটার্নালি বাইরের দিকে, বাইরের সারফেসে কিন্তু কিছু প্রেসার আসবে। সেই ফোর্স গুলো বা স্ট্রেস গুলো কি কি হতে পারে, এটাকে আইডিয়া করতে পারো? বলো তো কি কি হতে পারে যদি মাটির নিচে এভাবে আমরা পাইপ বসাই। মিস সয়েলের কারণে মানে লোড আসতে পারে,
এই যে পাইপের এখানে উপরে এটার উপরে তো আমরা বলছি যে মাটির একদম কাছাকাছি বসাই না, এখানে কিন্তু 2 থেকে 3 ফিট পরিমাণ মাটি থাকে। তো এই যে সয়েলের যে প্রেসারটা সেটা তো আলটিমেটলি আসলে কিছুটা হলেও, যদিও এটা ডিস্ট্রিবিউটেড হবে কিন্তু তারপরেও তো এটার উপরে পাইপের উপরে আসবে। এইটা একটা। আবার অনেক ক্ষেত্রে আমরা পাইপলাইন গুলো, বিশেষ করে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের পাইপলাইন গুলো সাধারণত রোড বরাবর বসাই। তো রোডের নিচে যদি বসাই সেখানে রোডের উপরে তো গাড়ি চলবে, তাই না? বিভিন্ন ধরনের ইভেন হেভিলি লোডেড ট্রাকও থাকবে। সেগুলোরও তো আসলে সেই প্রেসার গুলো কোথায় ট্রান্সমিট করে? এগুলো প্রেসার গুলো ট্রান্সমিট করবে সয়েলে, ইভেন আলটিমেটলি সেগুলোও কিন্তু কিছুটা পাইপে আসবে। তো এই ধরনের প্রেসার গুলো যেগুলো পাইপের বাইরের সাইড থেকে আসছে সেগুলো হচ্ছে পাইপের এক্সটার্নাল ফোর্স। আর ইন্টারনাল ফোর্স বলতে বুঝছি যেটা হচ্ছে পাইপের ভিতরে যে পানিটা ফ্লো করছে সেটার মাধ্যমে যে প্রেসার গুলো আসছে সেগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। এছাড়াও বেন্ড যদি হয়, সেখানে সাডেন কিছু চেঞ্জ হয়, সেখানে কিছু প্রেসার তৈরি হয়। টেম্পারেচার চেঞ্জের কারণে, টেম্পারেচার চেঞ্জের যে ইফেক্টটা যদিও সব পাইপে সেম না, সেটা ডিপেন্ড করবে পাইপিং ম্যাটেরিয়ালস এর উপরে। যদিও টেম্পারেচার চেঞ্জে অনেক পাইপিং ম্যাটেরিয়ালসই যদি টেম্পারেচার বাড়ে এক্সপান্ড করে, যদি টেম্পারেচার কমে শ্রিঙ্ক করতে পারে। এইভাবে কিন্তু কিছু ফোর্স স্পেশালি জয়েন্টে তৈরি হতে পারে, যেগুলোকেও আমাদেরকে মাথায় রেখে পাইপিং সিস্টেমটা ডিজাইন করতে হবে। নেক্সট ক্লাসে আমরা এই ফোর্স গুলো নিয়ে ডিটেইল দেখবো যে কি টাইপের ফোর্স হয় এবং সেটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি।